আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হচ্ছে দেওয়ানি কার্যবিধি ১৯০৮ ৫ নং আইন। আমরা শুরুতে কিছু কথা বলে নিচ্ছি আপনাদের সাথে, যেহেতু আপনারা আজকে থেকে নতুন ক্লাস পাবেন। আর এই নতুন ক্লাসগুলো মোটামুটি আপনারা এপিসোড আকারে পাবেন, অর্থাৎ আমি দেওয়ানি কার্যবিধি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলা বিষয় আছে সবগুলা বিষয় আলোচনা করতে গিয়ে মোটামুটি যতটা ভিডিও দরকার হয় সবগুলোই আমি আপনাদেরকে দিব। আশা করি আপনারা ধারাবাহিকভাবে যদি ভিডিওগুলো দেখেন তাহলে দেওয়ানি কার্যবিধি রিলেটেড যত সমস্যা থাকবে সকল সমস্যা আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন। আর কোনো প্রশ্নে নিজেরাই উত্থাপন করে সেটার সমাধান আপনারা নিজেরাই দিতে পারবেন। তো চলেন আমরা শুরু করি। দেওয়ানি কার্যবিধি ১৯০৮, এটা হচ্ছে ৫ নং আইন। অর্থাৎ দেওয়ানি কার্যবিধি এই আইনটা কার্যকর করা হয়েছে আপনার ১৯০৯ সালের ১লা জানুয়ারি থেকে। কিন্তু এই আইনটা কিন্তু ১৯০৮ সালের আইন। অর্থাৎ আইনটা আপনার যখন এই আইনটা আপনার পাশ হয় তখন সালটা ছিল ১৯০৮ সাল, আর এটা কার্যকর করা হয়েছে ১৯০৯ সাল থেকে। তো আমরা এখানে আর একটু তথ্য জেনে নিই যে এই আইনটা কিন্তু এই আইনের সাথে কিন্তু আমাদের আরেকটা আইনের মিল আছে। যেহেতু আমরা বার কাউন্সিল এবং বিজিএস পরীক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, তো এই ক্ষেত্রে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যখন যেটার সাথে রিলেটেড একই রকমের থাকবে বিষয় তখন আমরা সেটা আলোচনা করে যাব। এখন দেখেন, দেওয়ানি কার্যবিধি ১৯০৮ সালের আইন, আবার তামাদি আইন যেহেতু আমাদের আছে, তামাদি আইনও কিন্তু ১৯০৮ সালের আইন। এই দুইটা আইন ১৯০৮ সালের, মানে একটা হচ্ছে ৫ নম্বর আইন আর একটা হচ্ছে ৯ নম্বর আইন। দেওয়ানি কার্যবিধি যেহেতু ৫ নং আইন আর তামাদি আইন হচ্ছে ৯ নং আইন। এখন দেখেন এই দুইটা আইনের মধ্যে কতটুকু মিল আছে। আমরা দেখেন, প্রথমত আমরা জানি যে ১৮৫৯ সালে সর্বপ্রথম দেওয়ানি কার্যবিধি নিবন্ধিত হয়। ঠিক তামাদি আইনও কিন্তু ১৮৫৯ সালে সর্বপ্রথম তামাদি আইন নিবন্ধিত হয়। আবার দেওয়ানি কার্যবিধি ১৯০৮ সালের ৫ নং আইন আর তামাদি আইন হচ্ছে ১৯০৮ সালের ৯ নং আইন। আবার ১৯০৯ সালের ১লা জানুয়ারি থেকে এটি কার্যকর করা হয় দেওয়ানি কার্যবিধি। আবার একই ১৯০৯ সালের ১লা জানুয়ারি থেকে কিন্তু তামাদি আইনও কার্যকর করা হয়। তাহলে মোটামুটি আবার দেওয়ানি কার্যবিধি এই পদ্ধতিগত আইন, আবার হচ্ছে তামাদি আইনও কিন্তু পদ্ধতিগত আইন। কিন্তু তামাদি আইনে যদিও কিছুটা, সকল আইনে কিছুটা মিক্স থাকে, কিছুটা আপনার পদ্ধতিগত হয়, আবার কিছুটা কিছু আইন থাকে বা কিছু ধারা থাকে যেটা কিনা মূল আইনের বিষয়বস্তু হয়ে যায়, অর্থাৎ বিধিবদ্ধ আইনের মধ্যে পড়ে যায়। তো এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, যখন যেটাকে যে নামে অবহিত করা হয়েছে, অর্থাৎ দেওয়ানি কার্যবিধি হচ্ছে পদ্ধতিগত আইন, তো এর ভিতরে কিন্তু কিছু নির্দিষ্ট বিধিবদ্ধ আইন আছে। আবার তামাদি আইন কিন্তু যখন বলা হয়েছে এটা কিন্তু পদ্ধতিগত আইনই বলা হয়েছে। কিন্তু অনেকে দেখেন যে কিছু ধারার কারণে অনেকে বলেন যে এটা পদ্ধতিগত আইন এবং কি বিধিবদ্ধ আইন। তো এটা বলা যাবে না, সবসময় মাথায় রাখতে হবে আমাদেরকে দেওয়ানি কার্যবিধি পদ্ধতিগত আইন, এটার মধ্যে কিছু ধারা যদি থাকেও আলাদা করে, কিন্তু ওইগুলোর জন্য শুধু পুরো আইনটা কিন্তু মিক্স করা যাবে না। মানে বলতেই হবে যে দেওয়ানি কার্যবিধি ১৯০৮ সালের পদ্ধতিগত আইন আর তামাদি আইনও পদ্ধতিগত আইন। তাহলে আমরা মোটামুটি দেওয়ানি কার্যবিধির গুরুত্বপূর্ণ ইতিহাস কিছুটা জেনে নিলাম। তার মধ্যে আমরা পদ্ধতিগত আইন বিষয়টা একটু কথা বলে নিই যে আপনার দেওয়ানি আইনটাকে কেন পদ্ধতিগত আইন বলা হয়। আসলে মূলত দেওয়ানি মোকদ্দমার বিচার প্রক্রিয়া, তারপর হচ্ছে মানে দেওয়ানি মোকদ্দমার সংক্রান্ত যত পদ্ধতি আছে সকল পদ্ধতি সম্পর্কে কিন্তু এই দেওয়ানি কার্যবিধিতে আলোচনা হয়েছে। এই জন্যই এটাকে বলা হচ্ছে পদ্ধতিগত আইন। আর এই দেওয়ানি কার্যবিধিতে কিন্তু সর্বশেষ সংশোধনী হয় ২০১৭ সালে। এর আগে ছিল ২০১২ সালে, কিন্তু ২০১৭ সালে সেকশন ৮৯ ক এর উপধারায় ১, ৩, ৪, ৫ ও ৮ এই বিধানে আদালতের কিছু ক্ষমতা যুক্ত করা হয়েছে। এই উপধারাগুলোতে আপনার কিছু আদালতের কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। ধরেন এখানে আপনার ওই যে মেডিয়েশনের ক্ষেত্রে, হ্যাঁ, আদালত কাকে নিয়োগ দিবে এই সংক্রান্ত বিষয়গুলো এখানে নিয়ে আসা হয়েছে। আর আমরা জানি যে দেওয়ানি কার্যবিধিতে ধারা হচ্ছে তফসিল হচ্ছে ৫টি, মোট তফসিল ৫টি, কিন্তু বলবৎ আছে হচ্ছে ৩টি। তো এখানে এভাবে মাথায় রাখবেন যে যদি কখনো এমসিকিউতে প্রশ্ন আসে যে দেওয়ানি কার্যবিধিতে তফসিল কয়টি, তখন আপনাদেরকে বলতে হবে ৫টি। আর যদি বলে যে দেওয়ানি কার্যবিধিতে আপনার মোট
বলবৎ তফসিল কয়টি, তখন আপনাকে বলতে হবে 3টি। এভাবে করে কিন্তু আপনারা শুধু প্রশ্নের ভিতরে কথাটা কি সেটা ভালো করে খেয়াল করতে হবে। হ্যাঁ, এই যে বলবৎ কথাটা থাকলে কিন্তু এক রকমের আনসার হবে, আর এই বলবৎ কথাটা না থাকলে কিন্তু আনসারটা অন্য রকমের হবে। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি আপনারা মাথায় না রাখেন, তাহলে হঠাৎ করে কিন্তু আপনার প্রশ্নটা আপনি যখন ভরাট করবেন তখন ভুল হয়ে যাবে। এর মধ্যে আমরা জানি যে 3টা তফসিল তো বলবৎ আছে, আর দ্বিতীয় এবং পঞ্চম তফসিল বাতিল করা হয়েছে। আর এটার মধ্যে মোট ধারা আছে 158টি, আর মোট আদেশ হচ্ছে 51টি। আর এই সবগুলো আদেশই কিন্তু আছে হচ্ছে 1 নম্বর তফসিলে। হ্যাঁ, আর এখন দেখেন, আমরা যেহেতু দেওয়ানি কার্যবিধি পড়ছি, তো দেওয়ানি কার্যবিধি পড়ার পাশাপাশি আমরা জানি যে দেওয়ানি কার্যবিধিতে মোটামুটি 2টা ভাগে বিভক্ত, একটা হচ্ছে আদেশ আর একটা হচ্ছে ধারা। হ্যাঁ, তো আদেশগুলোর মধ্যে আবার অনেকগুলা বিধি থাকে। হ্যাঁ, প্রত্যেকটা আদেশেই নির্দিষ্ট পরিমাণ বিধি আছে, কিন্তু ধারা, এই যে ধারা আর হচ্ছে আদেশ বিধি, তো এই ধারাটা কখন মানে ধারা প্রাধান্য পাবে না আদেশ না বিধি প্রাধান্য পাবে, তো এরকম যখন বিষয় চলে আসবে যে 2টা বিষয়ের মধ্যে যদি কোনো ধরনের অসামঞ্জস্যতা চলে আসে, তখন কিন্তু আপনার ধারাটাই প্রাধান্য পাবে। অর্থাৎ কনফ্লিক্ট হয়ে গেলে তখন ধারাটাকেই প্রাধান্য দেওয়া হবে, ধারার কথাটাকেই ধরে নেওয়া হবে, আর ওইটাকে পরিহার করা হবে, আদেশ বা বিধির কথাটা পরিহার করা হবে। এই জন্য ধারাটাই প্রাধান্য পাবে। আর ধারাটা শুধুমাত্র সংশোধন করতে পারে, আর বিধিগুলো কিন্তু সুপ্রিম কোর্ট এবং সংসদ উভয়ই সংশোধন করতে পারে। তো মোটামুটি আমরা জেনে ফেললাম। এখন আরেকটা জিনিস হচ্ছে যে আপনার কেন সেকশন থাকার পরেও আবার আদেশ নিয়ে আসা হলো, আদেশের মধ্যে আবার বিধি দিয়ে দেওয়া হলো। তো এটা মূলত কারণ হচ্ছে যে আমরা যে দেওয়ানি কার্যবিধিতে 158টা ধারা পড়ি, ওই ধারাগুলোর মধ্যে কিন্তু এই সকল প্রসেস কিন্তু বলা নাই। তো এই জন্য এই দেওয়ানি কার্যবিধির ধারাগুলোকে ব্যাখ্যা করার জন্য হচ্ছে আদেশ এবং বিধিগুলোকে দেওয়া হয়েছে। তো এই জন্য সহজভাবে আপনারা মনে রাখতে পারবেন যে ধারাগুলোকে ব্যাখ্যা করার জন্য হচ্ছে আদেশ এবং বিধিকে এখানে প্রণয়ন করা হয়েছে। এর মধ্যে আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিলুপ্ত ধারাসমূহ আমি এখানে উল্লেখ করে দিয়েছি। তারপর হচ্ছে বাতিল ধারাসমূহ, বাতিল ধারা একটি, আর এটাতে তফসিল আছে হচ্ছে, আগেও কথা বলেছি যে পাঁচটি তফসিলের মধ্যে প্রথম তফসিলে আছে হচ্ছে 51টি আদেশ, আর দ্বিতীয় তফসিলটি বাতিল, তৃতীয় তফসিল হচ্ছে কালেক্টর কর্তৃক ডিক্রি জারির যে বিষয়ে নিয়মকানুন সেটা। আর আপনার এখানে দেখেন 69 ধারার সাথে কিন্তু তৃতীয় তফসিলটা মিলিয়ে পড়তে হবে। অর্থাৎ 69 ধারার কথাটা হচ্ছে যে সেই সমস্ত ক্ষেত্রেই আপনার এই জিনিসটা প্রযোজ্য হবে যেখানে ডিক্রি একটি কার্যকর করা শেষ এবং পূর্ববর্তী ধারার অধীনে স্থানান্তরিত হয়েছে। তো এই জিনিসটার সাথে আপনারা এই 69 ধারা আর হচ্ছে তৃতীয় তফসিল, এটা খুব বেশি গুরুত্ব না, তবুও একটু দেখে নিতে পারেন। আর চতুর্থ তফসিল হচ্ছে সংশোধিত আইনসমূহ, আর পঞ্চম তফসিল বাতিল। এখন আমরা চলে যাব হচ্ছে মোটামুটি আমাদের যে দেওয়ানি কার্যবিধির আইনের পরিচিতি বা মূল গুরুত্বপূর্ণ বিষয় ইতিহাস, সেটা কিন্তু আমরা জেনে গেলাম। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে, আমরা একটু ভিতরে ঢুকে যাব, সেটা হচ্ছে যে ডিক্রি এবং আদেশ। দেওয়ানি কার্যবিধির অধীনে আদালতের সিদ্ধান্ত মূলত 2টি ভাগে ভাগ করা হয়েছে। আদালত দেওয়ানি কার্যবিধির বা দেওয়ানি মোকদ্দমায় যে সকল সিদ্ধান্ত দেয়, সবসময় সে 2টা সিদ্ধান্তের মাধ্যমে তার আদালতের অভিমত সে ব্যক্ত করে, তার সিদ্ধান্ত জানিয়ে দেয়। একটা হচ্ছে ডিক্রি আর একটা হচ্ছে আদেশ। আর এই ডিক্রির কথা বলা আছে হচ্ছে আমাদের দেওয়ানি কার্যবিধির ধারা 2-এর উপধারা 2, আর আদেশের কথা বলা হচ্ছে ধারা 2-এর উপধারা 14-তে। তো এখানে আপনারা যখন এই 2-এর 2 পড়বেন ডিক্রি, তখন আপনারা এখানে সংজ্ঞাটা পাবেন এরকম যে ডিক্রি বলতে বোঝায় আদালত কর্তৃক প্রচারিত এমন আনুষ্ঠানিক সিদ্ধান্ত যা মোকদ্দমার বিতর্কিত সমস্ত বিষয় সম্পর্কে পক্ষসমূহের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করে। তো এই জিনিসটা আপনারা একটু ভালোভাবে শিখে নেবেন যে ডিক্রি কাকে বলে। যে ডিক্রিটা হচ্ছে এমন একটা বিষয়, যে বিষয়টা আদালত কোনো একটা মোকদ্দমার বিতর্কিত সমস্ত বিষয় সম্পর্কে পক্ষসমূহের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করে, তাকেই ডিক্রি বলে। এখানে দেখেন ডিক্রির তো কিছু উপাদান আছে, ডিক্রির তো কিছু উপাদান থাকতে হবে, যে ডিক্রি আমরা কোনটা আদালতের কোন সিদ্ধান্তটাকে দেখলে মনে করবো এটা ডিক্রি। তাহলে দেখেন ডিক্রি হচ্ছে আদালতের একটা আনুষ্ঠানিক সিদ্ধান্ত,
আর ডিক্রি হচ্ছে মামলার বিতর্কিত সমগ্র বিষয় সম্পর্কে পক্ষসমূহের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করবে। যখনই আমরা এই দুইটা বিষয় দেখব কোনো সিদ্ধান্তের উপর, তখনই আমরা বলতে পারি যে এটা হচ্ছে ডিক্রি। এখন ডিক্রির আবার প্রকারভেদ দেখেন। ডিক্রির প্রকারভেদ হচ্ছে 2 ধারায় আমরা 3 ধরনের ডিক্রির কথা দেখি। একটা হচ্ছে প্রাথমিক ডিক্রি, 2টা হচ্ছে চূড়ান্ত ডিক্রি, 3 নম্বর হচ্ছে আংশিক প্রাথমিক বা আংশিক চূড়ান্ত ডিক্রি। এখন দেখেন এই জিনিসগুলো জানার পরেও আমাদের 2 ধারায় আরও একটা কথা আছে, সেটা হচ্ছে যে বিবেচনামূলক ডিক্রি। অর্থাৎ এখানে কিন্তু আবার 2টা আদালতের সিদ্ধান্তকে ডিক্রি বলে দেওয়া হয়েছে। এই ধারায় বলেই দেওয়া হয়েছে যে এই 2টা সিদ্ধান্ত আদালতের সিদ্ধান্ত ডিক্রি বলে গণ্য হবে। আমরা কি সেটা তো জানি যে 1 নম্বর হচ্ছে আর্জি প্রত্যাখ্যান, যে আদেশ 7-এর বিধি 11-তে যে 4টি কারণে যখন আর্জি প্রত্যাখ্যান হয়, তখন আদালতের এই যে প্রত্যাখ্যান করার যে সিদ্ধান্ত, সেটা কিন্তু ডিক্রি নামে পরিচিত হবে। অর্থাৎ আদালত এই আদেশ 7 বিধি 11 অনুযায়ী যে কোনো বিষয় কারণে যদি আর্জি প্রত্যাখ্যান করে, তাহলে সেটা হচ্ছে আপনার ডিক্রি। আবার আরেকটা হচ্ছে ধারা 144, এটা হচ্ছে প্রত্যর্পণ। যখন আদালত কোনো প্রত্যর্পণের বিষয়ে কোনো সিদ্ধান্ত দিবে, তখন সেটাও কিন্তু একটা ডিক্রি বলে গণ্য হবে। এখন দেখেন যে কোনগুলো ডিক্রি বলে গণ্য হবে না। তো আমরা 2 ধারা অনুযায়ী যে সিদ্ধান্ত ডিক্রি না, সেটা আমরা ভালোভাবে পড়লেই বুঝতে পারবো যে আপিলযোগ্য আদেশ, তারপর ব্যর্থতার কারণে কোনো খারিজ আদেশ, হ্যাঁ, এগুলো হচ্ছে ডিক্রি না। তো এখন এটা আমরা স্বাভাবিকভাবে বুঝলাম যে এগুলো ডিক্রি না, কিন্তু আবার দেখেন ওই যে আর্জি প্রত্যাখ্যানের সিদ্ধান্ত, এটাও কিন্তু মোটামুটি একজন বাদীর আপনার এই ব্যর্থতার কারণে কিন্তু আপনার ইয়েটা হয়, এই আর্জিটা খারিজ হয়, তবু কিন্তু এখানে বলে দেওয়া আছে যে এটা ডিক্রি। তো এখানে যেহেতু সুনির্দিষ্টভাবে বলেই দেওয়া আছে, তাই আমরা এটাকে ডিক্রি বলবো। আর যে ক্ষেত্রে আর বাকি সকল ক্ষেত্রে, এরকম সকল ক্ষেত্রে বাকিগুলো হবে আদেশ। ঠিক আছে, কারণ এখানে যদিও এই যে আদেশ 7-এর বিধি 11-তে যদিও পক্ষগণের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করতেছে না, তবুও এটা ডিক্রি হিসাবে গণ্য হবে, কারণ এটা 2 ধারায় বলা আছে এই জন্য। আর যেহেতু অন্যান্য ক্ষেত্রে আমরা যখন এরকম বিষয় দেখব, তখন আমরা এটা ধরে নিব যে এটা হচ্ছে আদেশ। এখন দেখেন আদেশ কি। আদেশ আবার বলা আছে 2-14 ধারায় যে আদেশ হলো দেওয়ানি আদালত কর্তৃক প্রদত্ত এমন কোনো সিদ্ধান্ত যা ডিক্রি নয়। এখন দেখেন আদেশ আবার 2 প্রকার হয়, একটা হচ্ছে আপিলযোগ্য আদেশ আর একটা হচ্ছে আপিল অযোগ্য আদেশ। এখন আমরা আপিলযোগ্য আদেশগুলো কোথায় পাই, যে আপিলযোগ্য আদেশ কোনগুলা? এখন দেখেন আমরা কিন্তু অর্ডার 43 আদেশ 43 পড়েছি, ওখানে কিন্তু আপিলযোগ্য আদেশসমূহ আছে যে কোন কোন আদেশের ক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন। আর বাকি সকল ক্ষেত্রে কিন্তু অন্যান্য সকল আদেশ কিন্তু আপিল অযোগ্য আদেশ। তো মাথায় রাখতে হবে আপনাদেরকে এইভাবে যে আপিলযোগ্য আদেশ কখন হয় আর আপিল অযোগ্য আদেশ কখন হয়। তার মানে হচ্ছে আদেশ 43-এ যে সকল আপিলযোগ্য আদেশকে ওখানে উল্লেখ করা হয়েছে, সেগুলো হচ্ছে আপিলযোগ্য আদেশ। আর ওই আদেশ ছাড়া আর কোনো আদেশ কিন্তু আপিলযোগ্য আদেশ না। হ্যাঁ, আরেকটা জিনিস দেখেন যে জারি কার্যক্রমের আদেশ কখন ডিক্রির মর্যাদা পায়। জারি কার্যক্রমের আদেশ কখন ডিক্রির মর্যাদা পায়, দেখেন ধারা 2-2 ও 47 একত্রিতে, আপনারা যদি একত্রিতে পড়েন তাহলে দেখবেন যে জারি কার্যক্রমে আদালত পক্ষদের বিরাজমান বিতর্কিত প্রশ্ন চূড়ান্তভাবে নিষ্পত্তি করে যদি কোনো আদেশ প্রদান করে, তবে তা ডিক্রি বলিয়া গণ্য হবে। তো মোটামুটি আমরা দেখে ফেললাম যে আদেশ এবং ডিক্রি। এখন দেখেন ডিক্রি ও আদেশের মধ্যে পার্থক্য, এই জিনিসটা যারা রিটেন পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে খুব বেশি দরকার হবে যে ডিক্রি ও আদেশের মধ্যে পার্থক্য, যে আপনি কখন একটা সিদ্ধান্ত দেখলে আপনি বুঝতে পারবেন। প্রথমত আমরা জানছি যে ডিক্রি কাকে বলে, তাহলে ডিক্রি তো তাকেই বলে যখন একটা মোকদ্দমার পুরো বিষয়টাই আদালত কী করে চূড়ান্তভাবে নিষ্পত্তি করে, হ্যাঁ, এমনকি তাদের পক্ষদের আপনার ফলাফলটা চূড়ান্তভাবে নির্ধারণ করে দেয়, সেটা কিন্তু ডিক্রি। এখন দেখেন আমরা আবার এখানে এসে ডিক্রি ও আদেশের মধ্যে পার্থক্যটা যদি পড়ি, যে ডিক্রি চূড়ান্তভাবে মামলার পক্ষদের অধিকার এবং কর্তব্য নির্ধারণ করে, কিন্তু আদেশ মামলার পক্ষদের অধিকার এবং কর্তব্য চূড়ান্তভাবে নির্ধারণ করতে পারে না। তাহলে আমরা এখানে একটা পার্থক্য পেয়ে গেলাম। তারপর সাধারণভাবে প্রত্যেকটা ডিক্রি কি আপনার আপিলযোগ্য শর্ত সাপেক্ষে, কিন্তু সাধারণ আদেশ কিন্তু আপিলযোগ্য না। নির্দিষ্ট পরিমাণ আদেশ ছাড়া বাকি সকল আদেশে কিন্তু আপিল অযোগ্য।
আপনাদেরকে এভাবে মাথায় রাখতে হবে, কারণ অর্ডার 43-এই বলা আছে যে যে আদেশগুলো আপিলযোগ্য হবে সেগুলো কিন্তু আদেশ 43-এ বলা আছে। এছাড়া কিন্তু আর কোনো আদেশ কিন্তু আপিলযোগ্য আদেশ না। আর ধারা 104 এবং আদেশ 43, হ্যাঁ, তো এই এই যে ধারা 104 এবং আদেশ 43, এখানে যতগুলা আদেশের কথা বলা আছে এই সবগুলা আদেশে হচ্ছে আপিলযোগ্য আদেশ। তো এখানে আপনার মোটামুটি আমরা ডিক্রি এবং আদেশের মধ্যে পার্থক্যটা দেখলাম। আরেকটা পার্থক্য দেখেন যে সাধারণত আর্জিতে যে বিষয় প্রতিকার চাওয়া হয়েছে সেই বিষয়ে আদালতের সিদ্ধান্ত হলো ডিক্রি, এবং পিটিশন বা দরখাস্ত দায়েরের মাধ্যমে যে বিষয়ে আদালতের কোনো সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেটা হলো আপনার আদেশ। এটা আবার দেখবেন এই সিদ্ধান্তটা দেওয়া আছে হচ্ছে 33 ডিএলআর 341 পাতায়। এরকম করে আপনারা যখন পার্থক্য লিখতে যাবেন, এই কথাটা কোত্থেকে নিয়ে আসছেন, কথাটা কোন ডিএলআরে আছে, বা আপনার কোন আদালতের সিদ্ধান্ত, সেটা কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে। তো আর 4 নম্বরে হচ্ছে 4 নম্বরে পার্থক্য হচ্ছে যে আইনের সাধারণ নিয়ম হলো কোনো সকল ডিক্রি আপিলযোগ্য যদি না আইনে কোনো নিষেধ থাকে। আর অন্যদিকে আদেশ সাধারণত আপিলযোগ্য না, শুধুমাত্র নির্দিষ্ট করে দেওয়া আছে বলেই, যদি নির্দিষ্ট করে দেওয়া থাকে ওই সকল আদেশগুলোই আপিলযোগ্য আদেশ হবে। আমরা অর্ডার 43 আর হচ্ছে ধারা 104 দেখলে বুঝতে পারি যে এগুলো হচ্ছে আপিলযোগ্য আদেশ, আর বাকি সমস্ত আদেশ কিন্তু আপিল অযোগ্য আদেশ। এখন আমরা পড়ব ধারা 2-12 অন্তর্বর্তীকালীন মুনাফা। তো অন্তর্বর্তীকালীন মুনাফা কাকে বলে? যে আমরা জানি যে বেআইনিভাবে দখলদার ব্যক্তি উক্ত দখলকৃত সম্পত্তি থেকে সাধারণভাবে যে লাভ করে, হ্যাঁ, সুদসহ উক্ত মুনাফাকে অন্তর্বর্তীকালীন মুনাফা বলে। তবে উক্ত ব্যক্তি উক্ত সম্পত্তিতে কোনো উন্নয়ন সাধন করে যদি কোনো লাভ করে, তাহলে সেটা কিন্তু আবার অন্তর্বর্তীকালীন মুনাফা বলে গণ্য হবে না। দেখেন এখানে একটু পার্থক্য করে দিয়ে আরেকটু, যে কখন অন্তর্বর্তীকালীন মুনাফা হবে কখন হবে না। ধরেন আপনি একটা সাধারণভাবে কোনো একটা জমিতে, আপনি একটা জমিতে একটা ঘর আছে, ওই ঘরটাতে আপনি থাকতেছেন, হ্যাঁ, ওই ঘরটাতেই থাকতেছেন, মানে ওই ঘরটাই হচ্ছে অন্যজনের, কিন্তু ওখানে আপনি ওই ঘরটার মধ্যে গিয়ে থাকতেছেন। থাকার ফলে ওখান থেকে যে লাভটা হচ্ছে সেটা হচ্ছে আপনার অন্তর্বর্তীকালীন মুনাফা বা লাভ। কিন্তু আপনি যদি ওই ঘরটা ভেঙে ওখানে যদি 10 তলা বিল্ডিং করেন, ওই বিল্ডিং থেকে যে আয়টা হবে সেটা কিন্তু আবার অন্তর্বর্তীকালীন মুনাফা না। সেটা কিন্তু, কারণ সে সেটাকে পরিবর্তন করেছে, সে ওই জায়গাটাতে নতুন বিল্ডিং উঠিয়েছে, ওই বিল্ডিং উঠানোর কারণে তার খরচ আছে, তো এই জন্য এটাকে অন্তর্বর্তীকালীন মুনাফা হিসাবে গণ্য করা যাবে না। তো অন্তর্বর্তীকালীন মুনাফার ক্ষেত্রে অবশ্যই এভাবে আপনারা মনে রাখবেন যে অন্তর্বর্তীকালীন মুনাফাটা তখনই হবে আপনি যে সম্পত্তিতে আছেন বা বিবাদী যে সম্পত্তিতে দখলে আছে সেই সম্পত্তির কোনো উন্নতি করে নেয়, অর্থাৎ এটা যেভাবে আছে সেভাবে থেকে সেখান থেকে লাভ আসতেছে, হ্যাঁ, ওই লাভটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন মুনাফা। তবে এখানে আপনারা শর্তগুলো মনে রাখবেন যে এই অন্তর্বর্তীকালীন মুনাফার ক্ষেত্রে যে আপনার বাদীকে অবশ্যই প্রমাণ করতে হবে যে সে উক্ত সম্পত্তির মালিক এবং বিবাদী উক্ত সম্পত্তিতে অবৈধ বা অন্যায়ভাবে দখল করে আছে, হ্যাঁ। তো এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা মোটামুটি আমরা এই পর্যন্ত রাখলাম। পরবর্তী ক্লাসে আমরা এই সংজ্ঞাগুলো আরও বিশালভাবে আলোচনা করব, আরও ব্যাপকভাবে এগুলো পড়াশোনা করব ইনশাল্লাহ। এই অল্প সময়ের মধ্যে আশা করি আপনারা এই ভিডিওগুলা দেখলে আপনাদের বিষয়গুলা বা দেওয়ানি কার্যবিধি নিয়ে আপনাদের যে ভয় ভীতি এগুলা কেটে যাবে। তো আল্লাহ হাফিজ। এতক্ষণ আমি সাথে ছিলাম অ্যাডভোকেট নাজমুল হাসান, সদস্য, ঢাকা আইনজীবী সমিতি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।